সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার এই ইউটিউব চ্যানেল যেই সময় আসলে রেস করেছে বা আপনারা যখন থেকে চ্যানেলটার সাথে কানেক্টেড হয়েছেন, সেই কানেক্টেড যে টপিকটা ছিল বহুল আলোচিত আমাদের সেই বরগুনার মিন্নি ভাবি আর যেই মানে আলোচিত সেই রিফাত হত্যাকাণ্ড নয়নবন্ড আমাদের যে ট্রায়াঙ্গেল লাভ সিরিজ ছিল, সেটা থেকে আসলে এই চ্যানেলটার সাথে আপনারা কানেক্টেড হয়েছেন। তো এই কারণে আমি মিন্নির সাথে রিলেটেড যতগুলো খবর আছে চেষ্টা করি আপনাদেরকে আপডেট দিতে। তো দীর্ঘদিন যাবৎ নানান ইস্যুতে মিন্নির ব্যাপারটা আলোচনায় আসেনি। তো গতকালকে 1 জানুয়ারি আপনার মিন্নির যে রিফাত হত্যাকাণ্ড আছে সেটার ব্যাপারে নতুন করে আদালত থেকে কিছু দিক নির্দেশনা এসেছে। আর আসামিদের বিরুদ্ধে আপনার চার্জশিট গঠন করে বিচারের জন্য আপনার এটা জেলা এবং দায়রা জাজ আদালত বরাবর প্রেরণ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃপক্ষ। তারা এটা আপনার বরগুনা জেলা জজ এবং দায়রা জজ কি বলা হয় আদালতে প্রেরণ করেছেন। তো ওই আদালতের যিনি বিচারপতি আছেন মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, তিনি আপনার গতকালকে এই মামলার যে চার্জশিট গঠন করেছেন এবং আসামিদের লিস্ট করেছেন। তো এইখানে যারা আসামি আছেন তাদেরকে দুইটা ক্রাইটেরিয়ায় ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক আসামি আর একটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক আসামি। প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে আপনার 10 জনকে রাখা হয়েছে আর অপ্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে 14 জনকে রাখা হয়েছে। তো প্রাপ্তবয়স্ক যে 10 জন আসামি আছেন জীবিত, একজন তো যে ক্রস ফায়ারে সরাসরি মারা গিয়েছেন, আপনারা জানেন নয়নবন্ডের কথা। তো প্রাপ্তবয়স্ক 10 জন আসামির মধ্যে একজন তিনি এখনো পলাতক, তার নাম হচ্ছে মোহাম্মদ মুসা। আর বাকি 9 জন এই মুহূর্তে 9 জনের মধ্যে আপনার 8 জন আপনার কি বলা হয় যে পুলিশের হেফাজতে কারাগারে বন্দী আছেন। আর একজন যিনি আমাদের সেই মিন্নি ভাবি, তিনি আপনার এই মুহূর্তে উচ্চ আদালতের নির্দেশে জামিনে তিনি তার বাবার বাড়িতে আছেন। তো গতকালকে হাইকোর্টের নির্দেশে মিন্নি সহ আপনার কারাগারে থাকা 8 আসামিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত করা হয়। তো তাদের উপস্থিতিতেই আপনার যে আসাদুজ্জামান সাহেব আছেন তিনি আপনার মামলার চার্জশিট গঠন করেন। তো এইখানে যেই আপনার চার্জশিটে যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার একটু দেখে বলতে হবে, নয়তো আসলে ভুল হয়ে যেতে পারে, কারণ আদালতের বিষয়ে গরিব মানুষ ঝামেলা হইতে পারে। তো যাদের বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক যাদের বিরুদ্ধে আপনার চার্জশিট গঠন করা হয়েছে, এদের মধ্যে হচ্ছেন 1 নম্বরে আছেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আপনারা এই তার চেহারাটা অনেকে চিনেছেন। 2 নম্বরে আছেন আল কাইয়ুম ওরফে রাব্বি আকন। 3 নম্বরে আছেন মোহাইমিনুল ইসলাম সিফাত। 4 নম্বরে আছেন রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়। 5 নম্বরে আছেন মোহাম্মদ হাসান। 6 নম্বরে আছেন মোহাম্মদ মুসা, যিনি আপনার পলাতক আছেন। 7 নম্বরে আছেন আয়শা সিদ্দিকা মিন্নি। 8 নম্বরে আছেন রফিউল ইসলাম রাব্বি। 9 নম্বরে আছেন মোহাম্মদ সাগর। আর 10 নম্বরে আছেন কামরুল ইসলাম সাইমুন। এই হচ্ছে মেইন প্রাপ্তবয়স্ক 10 জন আসামির লিস্ট। তো এদের মধ্য থেকে আপনার 1 থেকে 6 যে নামগুলো আমি বলেছি, মিন্নির পরে এখানে রফিউল ইসলাম রাব্বি সহ এই 7 জনের বিরুদ্ধে রিফাত হত্যাকাণ্ডে সরাসরি অভিযুক্ততার কারণে আপনার সিসিটিভি ফুটেজ এমনকি স্থানীয় তথ্য আলামতের মাধ্যমে পুলিশের যে রিপোর্ট ছিল সেখান থেকে আপনার বেস করে 302 এবং 34 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া আপনার মিন্নি এবং কি যে সাইমন, এই দুজনের ব্যাপারে আপনার এই দুজনের ব্যাপারে আপনার যে ধারা আনা হয়েছে যে রিফাতকে হত্যার ষড়যন্ত্র এবং আসামিদের পালাতে সহযোগিতা করেছেন। মিন্নি কিন্তু এখানে মেইন আসামির লিস্টে আছেন, কারণ আমরা যে সিসিটিভি ফুটেজটা দেখেছিলাম অতীতে, আপনাদের খেয়াল থাকার কথা যে মিন্নি খুব স্বাভাবিক ভঙ্গিতে এই বিষয়টাকে নিচ্ছিলেন। পরবর্তী সময় নয়নবন্ডের যে শেষ মেসেজ ছিল, মিন্নির সাথে ফোন আলাপ ছিল, সবকিছু পুলিশ কর্তৃপক্ষ যখন আপনার প্রকাশ করেছিল, যারা দেখেননি আমার চ্যানেলের লাস্টে এই ভিডিওগুলো আছে, দেখে নেবেন, একটু পুরনো ভিডিও। আর হচ্ছে ষড়যন্ত্র এবং আসামিদের পালাতে সহযোগিতা করায় 212 এবং 120-এর বিয়ের 1 ধারায় তারা আপনার অভিযোগের মামলার মধ্যে পড়ে গেছেন। আর এছাড়া আরেকজন হচ্ছেন আপনার মোহাম্মদ সাগর, তার বিরুদ্ধেও আপনার আসামিদের পালাতে সহায়তা করার জন্য অভিযোগ গঠন করা হয়েছে। আর এই মামলার যিনি বাদী আছেন তার নাম হচ্ছে মজিবুল হক কিসলু। তিনি বলেছেন যে দীর্ঘ সময় শুনানি শেষে আপনার এই 10 আসামির বিরুদ্ধে আসলে চার্জশিট গঠন করা হয়েছে। তো 8 জানুয়ারি থেকে আপনার হচ্ছে যে 9 ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল 37 জন আসামির সাক্ষ্য গ্রহণ করবে মাননীয় আদালত। আর তো গতকালকে আপনার সাইমন, যিনি 10 নম্বরে ছিলেন, ষড়যন্ত্র এমনকি আসামিদের পালাতে সহযোগিতা করার যিনি আসামি ছিলেন, তো তার যিনি আইনজীবী ছিলেন, তো তিনি তাকে আসলে কালকে জামিনের জন্য আবেদন করেন, তাকে রিফিউজ করা হয়। ইভেন
আপনার বাকি যেই অভিযুক্ত মেইন ৮ আসামি আছে এর মধ্যে একজন ছাত্রলীগ নেতা আছেন যার নাম হচ্ছে কিসলু, তার আইনজীবীও কিন্তু আপনার তার জামিনের জন্য এখানে গতকালকে আবেদন করেন, সেটাও বাদ দেওয়া হয়। আর অবশেষে হচ্ছে মিন্নির জন্য আপনার মিন্নির যিনি কি বলা হয় উকিল আছেন, তিনিও মিন্নির জামিনের জন্য হাইকোর্টের কাছে আদালতের আবেদন করেছিলেন যে তার নাম যাতে হত্যার যেই মেইন লিস্টেড আসামিদের মধ্য থেকে সরানো হয়, বাট মাননীয় আদালত সেটাকে রিফিউজ করে দিয়েছেন। আপনার হচ্ছে যে আচ্ছা, এছাড়া আপনার মুসা তো আপাতত পলাতক আছে। তো যাই হোক, আমি এই জিনিসগুলো একটু দেখে বললাম। তো গতকালকে শুনানি শেষে আপনার যে মেইন ৮ আসামি ছিল, তো ওই ৮ জন আসামি যারা কারাগার থেকে আবার আপনার এই আদালতে উপস্থিত হয়েছিল তাদেরকে শুনানি শেষে আবার কারাগারে প্রেরণ করা হয়। আর মিন্নিকে আপাতত এখনো তিনি জামিনে আছেন। তবে আমরা লাস্ট যতগুলো আপডেট পেয়েছিলাম, অনেকে হয়তো এগুলো মিস করেছেন, সেই আপডেট থেকে মনে হচ্ছিল যে মিন্নি আপনার মেইন ঘটনা থেকে বের হয়ে যাবে। এটা একটা আশঙ্কা ছিল যে তিনি হয়তো আপনার মেইন আসামি লিস্টের থেকে বের হয়ে যাচ্ছেন। আর এই আশাটাই লাস্ট থেকে এই পর্যন্ত মিন্নি হয়তো তিনি জামিনে থাকা অবস্থায় আমরা দেখেছি খুবই স্বাচ্ছন্দ্য চলাফেরা করছেন, ঘোরাফেরা করছেন, শপিং টপিং করছেন। তবে আদালতের নির্দেশে মিন্নি ভাবি তিনি আপনার এই মুহূর্তে কোনো সংবাদপত্র, কোনো ইউটিউব চ্যানেল অথবা কোনো মিডিয়ার সামনে কথা বলা একদম তার উপরে আপনার আদালত কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে তিনি পরবর্তী সময়ে আর কোনো আপডেটিং আসলে দেন নাই বা আমরাও পাই নাই। তবে আমরা সবাই ভেবে নিয়েছিলাম লাস্ট কয়েকটা আপডেটিং থেকে যে তিনি হয়তো মেইন আসামি লিস্ট থেকে বাদ পড়ে যাবেন। তো যাই হোক, তিনি এখনো মেইন আসামি লিস্টে আছেন। আর এই রায় শোনার পরে গতকালকেও মিন্নি আদালত প্রাঙ্গণে তিনি আসলে মাথা ঘুরিয়ে পড়ে যান। তো তার বাবা ছিল এখানে, অন্যান্য আইনজীবীরা ছিল, তারা তাকে আসলে ওই মুহূর্তে সান্ত্বনা দেয়। অবশেষে তিনি আবার এখন তার এই মুহূর্তে অবস্থান বাবার বাড়িতে আছে। তো এই ঘটনা থেকে আমি যেই ঘটনাটা এতক্ষণ বললাম বা মিন্নির ঘটনাটা সমাজের খুবই আলোচিত 2019 সালের 26শে জুনের এই হত্যাকাণ্ডের পরে আপনার 1 সেপ্টেম্বর বেসিক্যালি পুলিশ তদন্ত প্রতিবেদনের মাধ্যমে 24 জনকে মেইন লিস্টেড আসামি করে আপনার এই যে চার্জশিট গঠন করে বা আসামিদের লিস্ট গঠন করে, সেখান থেকে ধাপে ধাপে এটা হচ্ছে। তো আগামী 8 জানুয়ারি বেসিক্যালি এই বিচার কার্যের শুনানি শুরু হবে, সাক্ষী গ্রহণ শুরু হবে, তারপর এটা 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপরে লাস্ট যে আপডেটিং আসবে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই। তবে যাবার আগে আমি একটা কথা বলছি, সমাজে এই ধরনের মিন্নিদের সংখ্যা কম না, অসংখ্য মিন্নি আছেন। আবার এরকম নয়নবন্ডের মতন সন্ত্রাসীদের সংখ্যাও কম না। বা তার যে মৃত স্বামী রিফাত যিনি আপনার মারা গিয়েছিলেন, যাকে হত্যাকাণ্ডের জন্য এত ঘটনা, তিনিও কিন্তু আসলে অবশেষে যেটা বের হয়ে আসছিল যে তিনিও নানান অপকর্মে জড়িত ছিলেন। যদিও তারা মারা গিয়েছে, আল্লাহ তাদেরকে বেহেশত দান করুক, তাদের কৃত গুণাগুলো ক্ষমা করে দিক। তবে আমাদের এই সমাজে থাকা অনেক মিন্নিরা আছেন যারা আপনার বেসিক্যালি এমন সন্ত্রাসী, তারপর হচ্ছে মাদকাসক্ত মানুষের সংসার করেন। অনেকে আছেন যে বিয়ে হয়ে গেছে, গরিবের সন্তান, আরেকটা বিয়ে বসবো কিনা, একটা বাচ্চা হয়ে গেছে, এই ধরনের নানান সমস্যায় কিন্তু আমাদের অনেক বোনেরা এই মুহূর্তে জর্জরিত আছেন। তো যার কারণে হয় কি, অনেকে হয়তো এই সমস্যাগুলোর কারণে পরকীয়াতে জড়িয়ে যাচ্ছেন, অন্য একটা পারস্পরিক রিলেশনে চলে যাচ্ছেন। তো এই রিলেশনগুলো অনেকে হচ্ছে যে জাস্ট হচ্ছে এজ এ ফান হিসেবে অনেকে নেন, কিন্তু এটাতে সিরিয়াস হন না। আবার অনেকে আছেন সিরিয়াস হয়ে যান যারা মিন্নির মতন। তো সিরিয়াস হইতে গিয়া আমি মিন্নির সম্পর্কে এতটুকু বলতে পারি যে রিফাতকে আসলে মার্ডারের প্ল্যান তার ছিল না। অনেকে আমার এটার জন্য বলেন যে ভাই আপনি এটা কিভাবে পক্ষ নেন, আমি এতটুকু ফিল করি বা আমার অন্তর বলে যে তিনি মার্ডারের জন্য আসলে নয়নবনকে দিয়ে এই টোটাল কাহিনী করার নাই। কিন্তু আসলে অনেক সময় হয় কি যে আপনি প্ল্যান করছেন একটা ঘটনার পরিস্থিতিতে বা ওই সিচুয়েশনে, ঘটনা অন্যদিকে মন নেই, কিন্তু তারপরেও এই যে আপনি প্ল্যানের অন্তর্ভুক্ত বা আপনার একটা সামান্য ভুলের জন্যই তো এত কিছু। আপনার নয়নবনকে ভালো লাগে নাই, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতেন, এগুলোর কোনো আইনি ডকুমেন্ট এই পর্যন্ত পাওয়া যায়নি। আর সেকেন্ড হচ্ছে যে নয়নবন্ডের স্ত্রী থাকা অবস্থায় তিনি রিফাত ফরাজির সাথে পরকীয়ায় আপনার জড়িয়ে পড়েন। তো পরবর্তী সময় গিয়ে আবার রিফাতের সাথে বিয়ে বসে আবার নয়নবন্ডের সাথে যোগাযোগ করেন। এই যে টোটাল ট্রায়াঙ্গেল কাহিনীগুলা, অনেকে আছেন, অনেক বোনরা আছেন হয়তো নয়নবন্ডের মতন সন্ত্রাসী আপনি আপনার স্বামী অথবা মাদকাসক্ত। তো তাদের ব্যাপারে আমি আপনাদেরকে এতটুকুই বলবো, ভালো না লাগলে সংসার ছেড়ে দিন, জীবনটাকে নতুনভাবে আবার শুরু করেন। হয়তো মানে প্রত্যেকটা শুরুরই আবার শেষ আছে নতুন করে, আবার শেষেরও শুরু আছে। সংসারে যদি খারাপ একটা লাইফ পার্টনার পড়ে যায় সেই ক্ষেত্রে তাকে পরিহার করুন, বাট এই ধরনের সম্পর্কগুলো করে অন্তত স্বামীর পরিচিত কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে আপনি পরবর্তী রিলেশনে জড়াইয়েন না। এটা অনেক সময় হয় কি, এটা ইগুর ব্যাপার হয়ে যায় এলাকা ভিত্তিক ভাবে, যে হয়তো এখন আমার বউ যদি আমার কোনো বন্ধুর সাথে চলে যায় বা আমারই কোনো আত্মীয়র সাথে আবার রিলেশন করে, সেটা আমার জন্য খুব বেশি অপমানজনক হয়ে যায় ডিভোর্সের পরে। আর এটা এরপরে যদি আবার আমার সাথে ফোন করে
নতুন জামাই সম্পর্কে ঝামেলা পাকায়, সেটা খুবই জঘন্য, যার কারণে মিন্নি আজকে এই সিচুয়েশনে আছেন। তার জীবনটাও শেষ, পাশাপাশি কতগুলা পরিবার শেষ। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। লাস্ট আপডেটিং যদি আসে আমি জানাবো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।